আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি এটি অ্যামাজন প্রাইমের হিন্দি সাসপেন্স থ্রিলার বেস্ট মুভিটিতে একটা মেয়ে তার স্বামীকে ফাঁকি দিয়ে দারোয়ান, ইন্সপেক্টর, উকিল এমনকি বয়স্ক একটা মুরব্বীর সাথে শারীরিক সম্পর্ক করে। কিন্তু মুভির লাস্টে টুইস্ট বের হয় এই সকল প্ল্যান মেয়েটির স্বামীর ছিল। কিন্তু মেয়েটির স্বামী এরকম দুর্ধর্ষ প্ল্যান কেন করলো, আর মেয়েটির স্বামী কি এমন প্ল্যান করে যে মেয়েটি এত লোকের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য হয়। মুভিটির প্রথম 5 মিনিট যদি আপনি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনার এটাই মনে হবে যে এরপর কি হতে চলেছে। যখন এই মুভি আপনার ব্রেন পুরোটা নষ্ট করে ফেলবে তখন গিয়ে আস্তে আস্তে রহস্যের জোট খুলতে শুরু করবে, আর তখন আপনি বলবেন যাক বাঁচা গেল, আর মুভিটি তারপরে গিয়ে শেষ হবে। आज मैं इस पागलपन को खत्म कर रही हूँ। मैं आफरीन बन के जीना चाहती हूँ। आफरीन बन के। মুভির শুরুতেই একটা বোরকা পরা মেয়েকে দেখি। প্রথমেই মেয়েটা টাকা পয়সা কাপড় চোপড় একটা সুটকেসে ভর্তি করে। এরপর মেয়েটা একটা রুমে আসতেই একটা লোক বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে, কিন্তু মেয়েটা সেই লোকটাকে সেই ঘরে বন্ধ করে রেখে একটা সুটকেস নিয়ে বাহিরে আসে এবং সেই ঘরে থাকা সকল প্রমাণগুলো জ্বালিয়ে দেয় এবং একটা ক্যামেরা অন করে বলে, আমি আপনাদের এমন একটা সত্য জানাতে চলেছি যেটা শুনলে আপনারা আমাকে ঘৃণা করতে শুরু করবেন। তাই আমাকে কেউ যদি চিনতে না পারেন তার জন্য আমি সকল প্রমাণ নষ্ট করে ফেলেছি। আশা করছি আপনারা কখনোই আমাকে আর চিনতে পারবেন না, কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের একটা সত্য জানাতে চাই। এটা এমন একটা সত্য যেটা আপনি কখনো শুনেছেন কিংবা দেখেছেন। এটা এমন একটা পাপ যেটা চিন্তা করলে আমার নিজের উপরে ঘৃণা হয়, আর এই পাপ কাজটা আমি পুরো 3 বছর ধরে করে চলেছি। এমন সময় দেখা যায় রুমের ভেতর থেকে সেই লোকটা বাঁচার জন্য আর্তনাদ করছে। তো গল্প শুরু হয় রঘুরাম নামের একটা লোককে দেখিয়ে। রঘুরামের ওয়াইফ সিন্ধুরাও রঘুরামের বিরুদ্ধে কমপ্লেন করেছে। রঘুরাম নাকি সিন্ধুরাওকে মারার চেষ্টা করেছিল, আর এই কারণেই রঘুরামকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। কিন্তু রঘুরাম অস্বীকার করে। সে তার উকিল বর্মাকে বলে সে তো তার বউকে মারার চেষ্টা করেইনি, বরঞ্চ তার বই তাকে অনেকদিন ধরে ধোকা দিচ্ছে। রঘুরাম বর্মাকে জানায় তার বইয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। বর্মা বলে মেডিকেল রিপোর্ট অনুযায়ী জানা গেছে তোমার ওয়াইফের অনেক বড় চোট লেগেছে এবং একটুর জন্য তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছেন। রঘু রেগে বলে মরে গেলে আরো বেশি ভালো হতো, শান্তি পেতাম আমি, কারণ ওর কর্মের সাজা ওর পাওয়ার দরকার। বর্মা তখন বলে তোমার জন্য একটা খুশির খবর আছে, আজ তোমার স্ত্রী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে। রঘু খুশি হয়ে বলে তাহলে কি আমাকে যেতে দেওয়া হবে? বর্মা বলে আমি জর্জ না যে আমি আপনাকে মুক্তি দিয়ে দেবো। রঘুরাম বলে আপনারা কেন বুঝতে পারছেন না, ওই মহিলা একটা ছলনাময়ী, ওই মহিলার অন্য কারোর সাথে সম্পর্ক আছে আর তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। ওই দিন ওই মহিলা আমার বাড়িতে একটা লোককে লুকিয়ে রেখেছিল। আমি স্টোর রুমে ঢুকতেই ওই লোকটা আমাকে চাকু দিয়ে হামলা করেছিল। এই দেখুন তার প্রমাণ। বর্মা অবাক হয়ে বলে লোকটাকে কোন রুমে লুকিয়ে রেখেছিল, আর লোকটা কে ছিল? রঘুরাম বলে আমি অন্ধকারে লোকটাকে দেখতে পারিনি, আর আমি একটা ডায়েরিতে সবকিছু লিখে রেখেছি। আপনি ডায়েরিটা পড়লেই সবকিছু বুঝতে পারবেন। তো বর্মা এবার রঘুরামের ওয়াইফ সিন্ধুরাওয়ের বাড়িতে আসে। বর্মা এই বাড়ির দারোয়ানকে বলে রঘুরামের ওয়াইফ সিন্ধুরাও কি বাড়িতে আছে? কিন্তু বাড়ির দারোয়ান বর্মাকে দেখতেই কেন জানি অবাক হয়ে যায়। দারোয়ান বর্মাকে দেখে তেমন কিছু না বলে বাড়ির মেন গেট খুলে দেয়। বর্মা তখন বাড়ির ভিতরে এসে কলিং বেল বাজায়। বর্মা অনেকবার কলিং বেল বাজানোর পরও সিন্ধুরাও দরজা খোলে না। এমন সময় পাশের বাড়ির একটা কাকা বর্মাকে দেখে কেন জানি নিজেকে আড়াল করে নেয়। এই বাড়ির দারোয়ান পাশের বাড়ির কাকা কেন বর্মার দিকে এমন ভাবে তাকালো তা মুভির লাস্টে বের হবে, আর এমন ভাবে বের হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো অনেকক্ষণ পর সিন্ধুরাও হালকাভাবে দরজা খুললে বর্মা বলে আমি আপনার হাজবেন্ডের উকিল, আমি এই কেসের বিষয়ে আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। কিন্তু সিন্ধুরাও সাফ সাফ জানিয়ে দেয় সে তার হাজবেন্ডের উকিলের সাথে কোনো কথা বলতে চায় না। এটা বলে সে বাড়ির দরজাটা লাগিয়ে দেয়। বর্মা চিল্লিয়ে বলে ম্যাডাম আমি 5 মিনিট কথা বলেই চলে যেতাম। কিন্তু সিন্ধুরাও রেগে ভেতর থেকে বলে আমি এই কেসের বিষয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনি চলে যান এখান থেকে। এমন সময় বর্মা খেয়াল করে দেখে সেই চাচা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। বর্মা অবাক হওয়া অবস্থায় তার গাড়ির কাছে আসে। এসে দেখে তার গাড়ির ভিতরে কেউ একজন একটা চিঠি রেখেছে। চিঠিতে লেখা ছিল সিন্ধুরাওয়ের থেকে দূরে থাকো, না হলে তুমি বড় বিপদে পড়তে পারো। এমন সময় বর্মা খেয়াল করে তাকে কেউ একজন ফলো করতেছে। এরপর বর্মা থানায় আসে এবং সেই চিঠিটা ইন্সপেক্টর শ্রীবাস্তবকে দেখায়। বর্মা শ্রীবাস্তবকে বলে ওই কেবলালার কোনো খবর পাওয়া গেছে যার ব্যাপারে সিন্ধুরাও স্টেটমেন্ট দিয়েছিল? শ্রীবাস্তব বলে ভয়ে সেই কেবলালা পালিয়েছে, তবে আমরা ওর একটা ফটো ম্যানেজ করেছি। বর্মা বলে এই লোকটাকে খুঁজে বের করতে পারলে আমাদের কেসটা সমাধান করতে সহজ হতো। সত্যি কথা বলতে সিন্ধুরাওয়ের উপর আমার অনেক আগেই সন্দেহ হয়েছে। ওই দিন আমি যখন ওনার সাথে কথা বলতে হাসপাতালে যাই অনেক খারাপ নজরে তিনি আমার দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছিল সিন্ধুরাও আমাকে সিডিউস করছিলেন। আমার মনে হয় ওই মহিলার চরিত্রে কোনো প্রবলেম আছে।
পরের দিন সিন্ধুরাও বাড়ি থেকে বের হয় কোথাও একটা যাওয়ার জন্য। বাড়ির দারোয়ান কেন জানি সিন্ধুরাওকে ফলো করতে শুরু করে। দারোয়ান ফলো করতে করতে রাস্তায় আসলে দেখে বর্মাও গাড়ি নিয়ে সিন্ধুরাওকে ফলো করছে। দারোয়ান বর্মাকে দেখে সাথে সাথে আড়ালে লুকিয়ে পড়ে। বর্মা সিন্ধুরাওকে ফলো করতে করতে একটা কনস্ট্রাকশন সাইটে এসে পৌঁছায়। হঠাৎ করেই সিন্ধুরাও বিল্ডিং এর উপর থেকে বর্মাকে বলে, আপনাকে মানা করার পরও আপনি আমার পিছু ছাড়েননি দেখছি। বর্মা বলে, আপনি এখানে কার সাথে দেখা করতে আসছেন, আর হঠাৎ করে আপনার মাথার চোট কিভাবে গায়েব হয়ে গেল? সিন্ধুরাও বলে, ও আমি এটা ভুলে গেছি, এটাও একটা রহস্যজনক কথা। কিন্তু বর্মা বলে, কি ভুলে গেছেন? সিন্ধুরাও রেগে বলে, সব কথার উত্তর আমি আপনাকে দিতে বাধ্য না, আপনি চলে যান এখান থেকে। এটা বলে সিন্ধুরাও চলে গেলে বর্মাও সেখান থেকে ফিরে যেতে থাকে। এমন সময় একটা লোক ফোন করে বর্মাকে বলে, ওই মহিলার থেকে দূরে থাকো। এটা বলে লোকটা অট্টহাসি হাসতে থাকে। বর্মা অনেক টেনশনে পড়ে যায়। এরপর বর্মা আবার রঘুরামের কাছে আসে। বর্মা রেগে মেগে রঘুরামকে বলে, তুমি আমাকে ফোন করে ভয় দেখাচ্ছ কেন? ভুলে যেও না আমি তোমার উকিল। রঘুরাম বলে, বর্মা সাহেব, আমার মনে হয় আপনার মাথা নষ্ট হয়ে পড়েছে, আমি জেলের মধ্যে ফোন পাবো কোথায়? বর্মা তখন রেগে মেগে বলে, তুমি এখনই আমাকে সবকিছু ভালো করে খুলে বলবে। রঘুরাম তখন বলে, আমার ওয়াইফের নিম্ফোমেনিয়া নামের একটা রোগ আছে। এই ধরনের রোগীরা কিছুদিন পর পর এক একজনের সাথে সেক্স করতে পছন্দ করে। কিছুদিনের মধ্যেই ও তোমাকে শিকার বানাবে। কিন্তু বর্মা রঘুরামের কথা বিশ্বাস করতে চায় না। রঘুরাম বলে, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে একবার ওর বাড়ির ভিতরে ঢুকে দেখেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন। যখন আমার ওয়াইফ তোমাকে ওর শিকার বানাবে তখন তুমিও আমার কথা বিশ্বাস করতে শুরু করবে। এটা বলে রঘুরাম অট্টহাসি হাসতে থাকে। সিন রাতের বেলায় সিন্ধুরাওয়ের বাড়িতে আসলে দেখি এই বাড়ির দারোয়ান লুকিয়ে লুকিয়ে সিন্ধুরাওয়ের রুমে ঢুকছে। এই বিষয়টা তখন পাশের বাড়ির চাচা জানালা দিয়ে লক্ষ্য করে। এরপর দারোয়ান সিন্ধুরাওয়ের কাছে আসতেই সিন্ধুরাও দারোয়ানের কাছে নিজেকে বিলিয়ে দেয়। মানে আপনারা বুঝতেই পারছেন। পরের দিন পাশের বাড়ির চাচা দারোয়ানের কাছে এসে কিছু একটা জানার চেষ্টা করে, কিন্তু দারোয়ান সেই চাচাকে কোনো কিছু বলতে চায় না। চাচা তখন রেগে মেগে দারোয়ানের উপর ঝাড়ি নিয়ে যেতে থাকলে চাচা খেয়াল করে সিন্ধুরাও এতক্ষণ জানালা দিয়ে তাদের উপরে নজর রাখছে। চাচা মিয়া ভয়ের সাথে সাথে তার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। একদিন সিন্ধুরাও বাড়ি থেকে বাহিরে গেলে চাচা মিয়া লুকিয়ে লুকিয়ে সিন্ধুরাওয়ের বাড়ির ভিতরে ঢোকে। এরপর চাচা মিয়া কিছু একটা খোঁজার চেষ্টা করলে স্টোর রুমে এসে পৌঁছায় এবং সেই রুমের পর্দা সরিয়ে এমন কিছু একটা দেখে যা দেখে অনেক ভয় পায় চাচা মিয়া। চাচা মিয়া তাড়াহুড়ো করে সেই বাড়ি থেকে পালাতে ধরে, কিন্তু হঠাৎ করে সিন্ধুরাও চাচা মিয়ার সামনে এসে হাজির হয়। সিন্ধুরাও চাচা মিয়াকে বলে, লুকিয়ে লুকিয়ে আপনার ওই রুমে যাওয়াটা উচিত হয়নি। চাচা মিয়া ভয়ে ভয়ে বলে, এসব পাগলামি করা বন্ধ করো, না হলে আমি পুলিশকে সকল কিছু জানিয়ে দেবো। সিন্ধু বলে, আপনার জন্য এটাই ভালো হবে যদি আপনি আপনার মুখটা বন্ধ রাখেন আর ভুলে যান আপনি ওখানে যা যা কিছু দেখেছেন। পরের দিন আবার বর্মা সিন্ধুর সাথে দেখা করতে আসে, কিন্তু বর্মা দেখে আজ আবার সিন্ধুর মাথায় পট্টি বাঁধা। বর্মা তখন সিন্ধুকে বলে, আপনার মাথায় পট্টি বাঁধা, কিন্তু সেই দিন তো আপনার মাথায় কোনো পট্টি বাঁধা ছিল না। সিন্ধু বলে, বাদাম খাওয়া শুরু করেন উকিল সাহেব, এই বয়সে তাহলে আর কোনো কিছু ভুলে যাবেন না। বর্মা বলে, আমার ভালো মনে আছে সেই দিন তোমার মাথায় কোনো চোট ছিল না। সিন্ধু তখন রেগে মেগে কপাল থেকে পট্টিটা খুলে ফেলে। বর্মা দেখে সত্যি সত্যি সিন্ধুর কপালে চোটের দাগ। সিন্ধু বলে, বর্মা সাহেব আপনি অনেক বেশি বেশি চিন্তা করেন। বর্মা তখন বলে, তোমার স্বামী আমাকে বলেছে সেই দিন তুমি একটা লোককে স্টোর রুমে লুকিয়ে রেখেছিলে। এটা শুনতেই সিন্ধু অনেক ঘাবড়ে যায়। সে বলে, আমার স্বামী আপনাকে মন গড়া গল্প শুনিয়েছে। বর্মা বলে, মানলাম আপনার স্বামী আমাদেরকে মিথ্যা গল্প শুনিয়েছে, কিন্তু আপনার বলা কথাটা যে সত্য সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? সিন্ধু তখন বর্মার উপরে দুষ্টু একটা হাসি দিয়ে বলে, উকিলের নজরে আপনি কখনোই সত্যটা জানতে পারবেন না। একদিন রাতে আমার সাথে একান্তে দেখা করতে আইসেন, আমি ডিটেলসে আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো। সিন্ধুর এমন আচরণে বর্মা কিছুটা ঘাবড়ে যায়। সিন্ধু আবার দুষ্টু ইশারা দিয়ে ভেতরে চলে যায়। বর্মা তখন পাশের বাড়ির চাচার সাথে এই ব্যাপারে কথা বলার জন্য চাচার বাড়ির দরজায় নক করে। ঠিক তখনই সিন্ধু দরজা খুলে রেগে মেগে বর্মাকে বলে, আমাদের স্বামী স্ত্রীর ঘরোয়া মামলার মধ্যে বয়স্ক মুরব্বিটাকে আর বিরক্ত কইরেন না। এটা বলে সিন্ধু আবার বাড়ির দরজাটা লাগিয়ে দেয়। বিকালে বর্মা নদীর পাশে বসে রঘুরামের লেখা ডায়েরিটা পড়তে শুরু করে। রঘুরাম ডায়েরিতে লিখেছিল, আমার আর সিন্ধুর বিয়েটা অনেক সাধারণভাবে হয়েছিল। আমি বিয়েটাতে অনেক খুশি ছিলাম। আমি ভেবেছিলাম সিন্ধু আর আমি অনেক সুখে সংসার করব, কিন্তু সিন্ধু বাসর রাতে আমার সাথে কোনো কথা বলে না, আমার সাথে কোনো রোমান্টিক মুহূর্তও কাটায় না। আর এই দূরত্ব নিয়েই আমাদের 1 মাস কেটে যায়। আর 1 মাস পরে সিন্ধু আমাকে জানায় বিয়ের আগে তার একজনের সাথে সম্পর্ক ছিল। এটা শোনার পর আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু একদিন আমি বাড়িতে ফিরে দেখি
আমার বেডরুমে বসে কেউ একজন সিগারেট খেয়েছে। আমি ভালোভাবেই বুঝতে পারি সিন্ধু আমার অগোচরে আমার এই বাড়িতে তার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছে। আর এভাবেই আরও কিছুদিন কেটে যায়, কিন্তু মাঝে মাঝে আমার নিজের উপরই রাগ হতো। মনে হতো হয় আমি নিজেকে মেরে ফেলি, আর না হলে সিন্ধুকে। রাতে আবার বর্মা পুলিশ কাস্টডিতে আসে। বর্মা আবার রঘুরামের কাছ থেকে জানতে চাই সত্যি সত্যি সেদিন আসলে কি হয়েছিল, এবং সেটাও ডিটেলসে। বর্মা আরো বলে, যদি তুমি আজ সত্যি সত্যি সবকিছু খুলে না বলো তাহলে আমি তোমার কেসটা ছেড়ে দিতে বাধ্য হব। রঘুরাম তখন বলতে শুরু করে। সে বলে, সেই দিন হরতালের কারণে আমার কনস্ট্রাকশন সাইডে কোনো সিমেন্ট এসে পৌঁছিয়েছিল না। এমন সময় উপর থেকে একটা মজদুর নিচে পড়ে মারাত্মকভাবে জখম হয়েছিল, আর এই কারণেই সাইডের সকল কাজ আমাকে তাড়াতাড়ি বন্ধ করতে হয়েছিল। আর সেই দিনই সিন্ধুর জন্মদিন ছিল, তাই আমি সকাল সকাল একটা ফুলের তোড়া কিনে বাড়িতে আসি। কিন্তু বাড়িতে আসতেই বাড়ির বাইরে অনেক ফুলের পাপড়ি পড়ে থাকতে দেখি। আমি তখন বাহির থেকে কলিং বেল বাজাই, বাট সিন্ধু দরজা খোলে না। এভাবে অনেকবার কলিং বেল বাজানোর পরও যখন সিন্ধু দরজা খোলে না, তখন আমি বাধ্য হয়ে পার্সোনাল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকি। ভিতরে এসে দেখি টিভিতে হট ফিল্ম চলছে। আমি তখন সিন্ধুকে প্রতিটা রুমে খুঁজে দেখি, বাট কোথাও সিন্ধুকে খুঁজে পাই না। এমন সময় সিন্ধু উপরের স্টোর রুম থেকে নিচে আসে। রঘুরাম তখন সিন্ধুকে বলে, এতক্ষণ তুমি দরজা খোলনি কেন, আর কোথায় ছিলে এতক্ষণ? সিন্ধু রেগে বলে, সেটা তোমার জেনে কি হবে। এমন সময় স্টোর রুম থেকে কিছু পড়ে যাবার শব্দ শুনতে পাই আমি তখন সিন্ধুকে বলি, উপরে কাকে লুকিয়ে রেখেছো তুমি? সিন্ধু কিছু না বললে আমি স্টোর রুমের দিকে যেতে থাকি। সিন্ধু তখন আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। আমি তখন জোর করে স্টোর রুমের দিকে যেতে থাকলে সিন্ধু ইচ্ছা করেই নিচের মাথাটা দেওয়ালের সাথে আঘাত করে। সিন্ধুর ওই অবস্থাতেও আমি স্টোর রুমে আসি, এবং সাথে সাথে ওই রুমের পর্দার আড়াল থেকে একজন ছুরি নিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি প্রাণ ভয়ে কোনো রকমে সেই রুম থেকে পালিয়ে বাড়ির বাহিরে আসি, এবং সেখান থেকে পালিয়ে যাই। সিন্ধু তখন সেই রুমের স্টোর রুমে গিয়ে একটা লোককে জড়িয়ে ধরে। রঘুরাম বর্মাকে বলে, মনে হয় ওর নজর এখন তোমার উপরে পড়েছে। সিন্ধু তোমার সাথে খারাপ কিছু একটা করতে চলেছে। সিন রাতে সিন্ধুর কাছে আসলে দেখি সিন্ধু এই রকম ড্রেস পরে সাজগোজ করছে। এমন সময় সিন্ধুর বাড়িতে ইন্সপেক্টর শ্রীবাস্তব আসে। সিন্ধু শ্রীবাস্তবকে দেখে দুষ্টু ইশারা করে রুমের ভিতরে নিয়ে আসে। এরপর আর কি, আশা করছি আপনাদের বোঝানো লাগবে না। পরের দিন সিন্ধু নিজেই বর্মার কাছে আসে, এবং সেই দিন আসলে এক্স্যাক্টলি কি ঘটেছিল বলতে শুরু করে। সিন্ধু বলে, সেই দিন আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল। আমি টিভিতে একটা ডিভিডি অন করি, ঠিক সেই সময় একজন আমার দরজায় কলিং বেল বাজায়। আমি দরজা খুলে দেখি ক্যাবলালা এসেছে। সেই ক্যাবলালা ফুল দিয়ে আমাকে জন্মদিনের উইশ করে। আমি লোকটাকে বলি, আপনি কিভাবে জানলেন আজ আমার জন্মদিন? লোকটা বলে, আমাদের সকলের রেকর্ড অফিসে আছে, আমরা প্রতিটা কাস্টমারকে মনে করে জন্মদিনের উইশ করি। আমি লোকটাকে তখন এই মাসের টাকাটা দিতে ঘরের ভেতরে আসি। আমি ভেতর থেকে টাকাটা এনে লোকটাকে দিতেই মাথা ঘুরে পড়ে যায়। লোকটা আমাকে ধরে সাথে সাথে রুমের ভেতরে নিয়ে আসে। আমি লোকটাকে বলি, আমি ঠিক আছি, আপনি যেতে পারেন। ঠিক তখনই লোকটা সেই ফিল্মের হট দৃশ্য দেখে বলে, কি ম্যাডাম, আপনি যে মনে মনে এসব চাচ্ছিলেন আমাকে আগে বলবেন তো? আমি লোকটাকে বলি, দেখুন আপনি যেটা ভাবছেন সেটা না, আপনি চলে যান এখান থেকে। কিন্তু লোকটা আমার সাথে জোর করতে শুরু করে। আমি তখন বাঁচার জন্য লোকটাকে ফেলে দিয়ে তাড়াহুড়ো করে স্টোর রুমে আসি। লোকটাও আমার পিছু করতে করতে স্টোর রুমে আসে। এমন সময় রঘু বাড়িতে এসে বাহির থেকে কলিং বেল বাজায়। লোকটা তখন আমার কাছে এসে আমার মুখ চেপে ধরে। আমি কোনো রকমে লোকটাকে ফেলে দিয়ে সেই রুম থেকে বাহিরে আসি। এসে দেখি রঘু পার্সোনাল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসেছে। রঘু সন্দেহের চোখে সিন্ধুকে বলে, উপরে কাকে তুমি লুকিয়ে রেখেছো? সিন্ধু ভয়ে ভয়ে বলে, আপনি ভুল বুঝছেন। রঘুরাম রেগে বলে, উপরে কাকে লুকিয়ে রেখেছো আর কার সাথে তুমি হট ফিল্ম দেখছিলে? সিন্ধু ভয়ে ভয়ে বলে, উপরে ক্যাবলালা আছে। রঘু সন্দেহের সাথে বলে, ওই লোকটার সাথে তুমি কি করছিলে? সিন্ধু অসহায় হয়ে বলে, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন। রঘু তখন রেগে মেগে সিন্ধুকে ছিটকে ফেলে দেয়। সিন্ধুর অনেক বড় একটা চোট লাগে। এরপর রঘু একটা চাকু নিয়ে স্টোর রুমে আসে। রঘু চিল্লাচিল্লি করে বলে, কোথায় তুই? বাহিরে বের হ। রঘু পর্দার আড়ালে ক্যাবলালাকে দেখতে পেয়ে লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। লোকটা তখন কোনো রকমের সুযোগ বুঝে বাহিরে পালিয়ে যায়। রঘু রেগে মেগে সিন্ধুর কাছে এসে সিন বর্তমানে আসে। সিন্ধু বর্মাকে বলে, আপনি আমার স্বামীকে বেল পাইয়ে দিয়ে ভালো কাজ করেননি। বর্মা বলে, দেখুন আপনার স্বামী বেল পেয়ে বাহিরে যেতে পারলো, কেস থেকে এখনো বেরোতে পারেনি। কিন্তু সিন্ধু বলে, দেখেন ও আমাকে মেরে ফেলবে। বর্মা বলে, রঘু তেমনটা কোনোভাবেই করবে না। সিন্ধু তখন বলে, তাহলে আপনি কি আমাকে বাঁচাতে আসবেন? এটা শুনতেই বর্মা চুপ হয়ে যায়। পরের দিন রাতে চুপি চুপি সিন্ধু চাচার বাড়িতে আসে।
তারপর বাড়ির লাইট অফ হয়ে যায়। মধ্যরাতে সিন্ধু চাচার বাড়ি থেকে ফিরে আসলে দেখে কেউ একজন তার বাড়িতে ঢুকেছে। সিন্ধু ভয়ে ভয়ে বাড়ির দরজার কাছে আসতেই কেউ একজন সিন্ধুকে ভেতরে টেনে নিয়ে যায়। এরপর সিন্ধুকে নির্মম ভাবে মারতে থাকে। সিন্ধু করুণ আর্তনাদ করতে থাকে আর জাবেদ জাবেদ বলে চিল্লাতে থাকে। পরের দিন সিন্ধু রাতের মারের দাগগুলো আয়নার সামনে এসে দেখছিল। এমন সময় এই বাড়ির দারোয়ান জানালার ফাঁক দিয়ে সিন্ধুকে দেখছিল। সিন্ধু অন্য রুমে গিয়ে কাপড় বদলাতে থাকলে দারোয়ানও অন্য রুমের জানালা দিয়ে সিন্ধুকে দেখছিল। সিন্ধু তখন কাপড় বদলে অন্য আর একটা রুমে আসে। জাবেদও সেই রুমের জানালায় এসে দেখে সিন্ধু চেয়ারে বসে বই পড়তেছে। এমন সময় সিন্ধু সেখানে আসে। তাহলে ইনি কে, যে পুরো সিন্ধুর মতো সেম ড্রেস পরে বই পড়তেছে? দারোয়ান সিন্ধুর দিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায়। সেই সময় সিন্ধু দারোয়ানকে দেখে ফেলে। দারোয়ান তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ইন্সপেক্টর ওই ক্যাবওয়ালার খোঁজ পেয়ে তাকে ধরে পুলিশ কাস্টডিতে নিয়ে আসে। ইন্সপেক্টর শ্রীবাস্তব লোকটাকে একটা কষিয়ে বলে, তুই সেদিন সিন্ধুরাও ম্যাডামের বাড়িতে গিয়েছিলি তাই না? লোকটা বলে, হ্যাঁ স্যার, আমি ছিলাম ওই রুমে, কিন্তু আমি কিছু করিনি স্যার। লোকটা বলে, স্যার, আমি যেদিন থেকে ওই বাড়িতে পেমেন্ট নিতে যেতাম সেদিন থেকেই সিন্ধুরাও ম্যাডাম আমার দিকে বাজে নজরে তাকাতো স্যার। শ্রীবাস্তব তখন রেগে মেগে কলার ধরে বলে, যা যা ঘটেছে প্রথম থেকে সত্যি সত্যি বলবি। লোকটা তখন বলতে শুরু করে। লোকটা বলে, কোম্পানির নিয়ম অনুযায়ী সিন্ধুরাওয়ের জন্মদিন উপলক্ষে ওনার বাড়িতে একটা ফুলের তোড়া নিয়ে যায়। সিন্ধু ম্যাম হেসে বলে, আরে তুমি কিভাবে জানলে আজ আমার জন্মদিন? লোকটা বলে, আপনাদের সকল রেকর্ড আমাদের কোম্পানিতে আছে আর এটা আমাদের কোম্পানির একটা নিয়ম। সিন্ধু ম্যাম হেসে বলে, আচ্ছা কেন মিথ্যা কথা বলতেছো? কেন স্বীকার করছো না তুমি আমার জন্যই ফুলটা এনেছো? এটা বলে সিন্ধু লোকটাকে রুমের ভেতরে নিয়ে আসে এবং বাজেভাবে লোকটাকে স্পর্শ করতে থাকে। লোকটা অনেকবার সিন্ধুকে বাধা দেওয়ার চেষ্টা করে। লোকটা বলে, এসব ঠিক না ম্যাম, আমাকে যেতে দিন। কিন্তু সিন্ধু লোকটাকে সিডোজ করতে থাকে আর বলে, কেউ জানতে পারবে না। ম্যাম প্লিজ। এমন সময় রঘুর দরজায় কলিং বেল বাজায়। লোকটা বলে, আমি জানতাম আপনার স্বামী চলে আসবে, উনি আমাকে মেরে ফেলবে ম্যাডাম, আমাকে বাঁচান। সিন্ধু তখন রেগে রেগে লোকটাকে একটা থাপ্পড় মেরে বলে, এ চুপ কর। সিন্ধু ম্যাম তখন আমাকে একটা ছুরি দিয়ে বলে, আমার স্বামী যদি তোকে খুঁজতে রুমে আসে তাহলে তুই এটা নিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়বি। লোকটা ভয় পেয়ে বলে, আমি এসব করতে পারবো না ম্যাডাম। সিন্ধু বলে, আরে বেকুব, যদি তুই ওনাকে না মারিস না তাহলে উনি তোকে মেরে ফেলবে। এটা বলে জোর করে সিন্ধু লোকটাকে স্টোর রুমে নিয়ে যায়। এর মধ্যে রঘুরাম পার্সোনাল চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসে। রঘুরাম রেগে মেগে ভেতরে এসে বলে, এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজা খুলছিলে না কেন? আর এই ফুল তোমাকে কে এনে দিয়েছে? সিন্ধু তখন বলে, দরজাটা খোলার প্রয়োজন বোধ মনে করিনি তাই খুলিনি। বর্মা রেগে বলে, এসব কি? যখন দেখি তখনই এরকম ফালতু ফিল্ম দেখো, মানে কি এর? এমন সময় লোকটার পায়ে লেগে কিছু একটা পড়ে যায়। বর্মা অবাক হয়ে বলে, উপরে কে আছে? কাকে তুমি লুকিয়ে রেখেছো? এটা বলে রঘুর দেখার জন্য উপরে যেতে ধরে, কিন্তু সিন্ধু রঘুকে থামিয়ে দিয়ে বলে, দেখলে তোমার ভালো লাগবে না। সিন বর্তমানে আসে। লোকটা বলে, রঘুরাম উপরে আসলে আমি ওনার উপরে হামলা করি, এরপর কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেঁচে ফিরে আসি। শ্রীবাস্তব বলে, তুই মিথ্যা বলতেছিস, তুই আর রঘুরাম মিলে সিন্ধুকে মারার চেষ্টা করেছিলে। লোকটা কাঁদতে কাঁদতে বলে, না স্যার, আমি মিথ্যা বলছি না স্যার, সবকিছু ওই মহিলার কারণেই হয়েছে স্যার। এসব শুনে বর্মা ও শ্রীবাস্তব একটু টেনশনে পড়ে যায়, কারণ একই গল্প তিনজনা তিনভাবে শুনিয়েছে। শ্রীবাস্তব লোকটার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে লোকটাকে যেতে দেয়। রাতে বর্মা লোকটার বাড়িতে আসে। বর্মাকে দেখেই লোকটা ভয়ে ভয়ে বলে, স্যার, আমি কিছু জানি না স্যার, আমি কিছু দেখিনি স্যার, আমরা গরিব মানুষ আর এই কারণেই আমি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছি স্যার। বর্মা অবাক হয়ে বলে, কেন চাকরি ছেড়েছো কেন? লোকটা বলে, স্যার, ওনার বাড়িতে যেতে আমার ভয় করে। বর্মা বলে, কেন, কি হয় ওখানে? লোকটা বলে, আমি কাউকে কিছু বলতে পারবো না স্যার। এমন সময় রঘুরামের ফোনে কল আসে। রঘুরাম ফোনটা ধরতেই ফোনের ওপাশ থেকে সিন্ধু বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে থাকে, ও আমাকে মেরে ফেলবে বর্মা সাহেব। এটা বলে ফোন কেটে যায়। বর্মা তখন তাড়াহুড়ো করে গাড়ি ঘুরিয়ে সিন্ধুর বাড়িতে আসে। বর্মা ভয়ে ভয়ে সিন্ধুর বাড়ির ভিতরে আসে, কিন্তু সে কোথাও কাউকে দেখতে পায় না। পরিবেশটা পুরো নিস্তব্ধ। এমন সময় সিন্ধু সেখানে আসে। বর্মা সিন্ধুকে দেখে অবাক হয়ে যায়। সিন্ধু বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। বর্মা সিন্ধুকে বলে, কে এসেছিল একটু আগে? সিন্ধু বলে, আমার স্বামী রঘুরাম সিং। বর্মা অবাক হয়ে বলে, উনি কিভাবে এখানে আসতে পারেন? ওনাকে তো পুলিশ কাস্টডি থেকে এখনো ছাড়াই হয়নি। সিন্ধু বলে, আপনি মজা করছেন কেন আমার সাথে? বর্মা বলে, আপনি মিথ্যা বলছেন, কারণ আমি আপনাকে সেদিন মিথ্যা কথা বলেছিলাম। রঘুরামকে পুলিশ কাস্টডি থেকে আজও জামিন করা হয়নি। এটা শুনে সিন্ধু তখন হেসে বলে, চিন্তা করার কোনো কারণ নেই উকিল সাহেব, এখানে কেউ আসেনি, আমি তো জাস্ট এটা দেখছিলাম যে আপনি আমার বিপদে সাহায্য করতে আসেন কিনা। বর্মা বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। সিন্ধু তখন বলে, আরে বসুন না একটু। আচ্ছা উকিল সাহেব, আপনি কি বিয়ে করেছেন?
বর্মা চুপ হয়ে থাকলে সিন্ধু বলে, ওহ বুঝতে পেরেছি, ওকালতি করতে করতে আপনি বিয়ে করতেই ভুলে গেছেন। সিন্ধু হেসে বলে, আপনার আর আমার অবস্থাটা একই রকম। আপনি বিয়ে না করে ভুল করেছেন আর আমি বিয়ে করে ভুল করেছি। বর্মা বলে, তার মানে? সিন্ধু তখন বলে, আমি সাধারণ পরিবারের সাধারণ একটা মেয়ে। সাধারণ মেয়েদের মতো আমারও স্বপ্ন ছিল স্বামীর সাথে রোমান্টিক মুহূর্ত কাটানোর, কিন্তু আমার সকল স্বপ্ন বিয়ের পর এক এক করে ভেঙে যায়। আমার স্বামী কোনোদিনই আমার সাথে ভালো সময় কাটায় না, কিন্তু এর 3 বছর পর একদিন। সিন তখন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি রাতে রঘুরাম একটা মেয়েদের পুতুল নিয়ে বাড়িতে আসে। এরপর পুতুলটা নিয়ে সোজাসুজি সিন্ধুর ঘরে এনে রাখে। সিন্ধু বর্মার উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে বলে, কখন আসলেন আপনি? আর এই জিনিসটা কি? রঘু কথা না বলে সিন্ধুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর রঘু বলে, বাড়িতে আসতে আমার ভালো লাগে না। সিন্ধু বলে, কেন? আমি কি কোনো ভুল করেছি? রঘু তখন বলে, অনেক বড় ভুল করেছো তুমি। সিন্ধু তখন অবাক হয়ে রঘুরামের দিকে তাকিয়ে থাকলে রঘু বলে, বিয়ের দিনে তোমাকে পরীর মতো দেখতে লাগছিল, আর এখন তুমি কি সব পরে থাকো? তোমার দিকে তাকাতেই আমার রাগ হয়। সিন্ধু ভয়ে জড়সড় হয়ে যেতে ধরলে রঘু পুতুলটাকে দেখিয়ে বলে, দেখো এরকম হট ড্রেসে পুতুলটাকেও কতটা আকর্ষিত লাগতেছে। দেখলেই নিজের ভেতরে একটা শান্তি চলে আসতেছে। আর তোমাকে দেখো, সব সময় উপর থেকে নিচ পর্যন্ত ঢেকে রাখো। এসব তোমাকে বন্ধ করতে হবে। এটা বলে রঘু সিন্ধুর কাপড় খুলতে শুরু করে। সিন্ধু তখন চিল্লিয়ে বলে, কি করছেন আপনি? রঘুরাম সিন্ধুকে চুপ করিয়ে বলে, আমি এই পুতুলটার মতো তোমার জন্য একটা ড্রেস কিনেছি, আর এইরকম ড্রেস তুমি পরলেও তোমাকেও অনেক হট দেখাবে। আমরা তখন দুজনেই একাকার হয়ে যাব। সিন বর্তমানে আসে। সিন্ধু বলে, ও প্রতি রাতে আমার সাথে আজব আজব কথা বলতো, আর দিনের পর দিন ওর ডিমান্ড আরো বেড়ে যেতে থাকে। বর্মা বলে, কিরকম ডিমান্ড? এমন সময় বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পাই বর্মা দরজার কাছে আসতেই আমরা দেখি চাচা মিয়া এতক্ষণ তাদের উপরে নজর রাখছিল। বর্মা বাহিরে আসতেই চাচা মিয়া ভয়ে ভিতরে চলে যায়। এমন সময় হঠাৎ করে সিন্ধু বর্মার মুখে রুমাল চেপে ধরে। বর্মা আর্তনাদ করতে করতে অজ্ঞান হয়ে যায়। কিছুটা সময় পর সিন্ধু সুন্দর করে সাজগোজ করতে শুরু করে, আর আমরা দেখি বর্মা অজ্ঞান হওয়া অবস্থায় সিন্ধুর বেডে পড়ে আছে। এরপর সিন্ধু নাইটি পরে তো সকাল হলে বর্মা দেখে তার এইরকম অবস্থা। বর্মা তখন সিন্ধুকে খোঁজার চেষ্টা করলে হঠাৎ করে সিন্ধু বর্মার সামনে দিয়ে স্টোর রুমে চলে যায়। বর্মা তখন স্টোর রুমে আসতেই পর্দার আড়াল থেকে রাতের বেলায় দেখি সিন্ধু বর্মাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। বর্মা স্টোর রুমের ভেতর থেকে মুখ বাঁধা অবস্থায় কান্না করতে থাকে। অন্যদিকে আমরা দেখি সিন্ধু তার মঙ্গলসূত্রটা ছিঁড়ে ফেলতেছে। এরপর বোরকা পরে সিন্ধু নামাজ আদায় করে। নামাজ শেষে সিন্ধু স্টোর রুমে আসলে বর্মা বাঁচার জন্য আর্তনাদ করতে থাকে। সিন্ধু তখন মুখ থেকে টেপটা সরিয়ে দিলে বর্মা বলে, আমাকে এখনই খোলো, কেন বেঁধে রেখেছো আমাকে? সিন্ধু তখন চুপচাপ চেয়ারটা নিয়ে বর্মার সামনে এসে বসে। বর্মা বলে, বোরকা পরেছেন কেন আপনি? সিন্ধু তখন রেগে মেগে ওই রুমের পর্দাটা সরিয়ে দেয়। আমরা দেখি এই রুমের পর্দার আড়ালে লকআপের সাথে অনেকগুলো হট ড্রেস পরা মেয়েদের পুতুলও আছে। বর্মা তখন চিল্লিয়ে বলে, এসব কি সিন্ধুরাউচি? আর এখানে লকআপ কে তৈরি করেছে? সিন্ধু তখন চিল্লিয়ে বলে, এখন তো অভিনয় থেকে বের হওয়া যাবে, এসব কিছু আর কতদিন ধরে চলবে? বর্মা বলে, আমি কার মধ্য থেকে বের হয়ে আসবো? সিন্ধু তখন রেগে মেগে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো তোমার অভিনয় নিয়ে। এটা বলে সে চলে যেতে ধরে। ঠিক সেই সময় বর্মা বলে, দাঁড়াও আফরিন। সিন তখন ফ্ল্যাশব্যাকে গেলে বর্মা সিন্ধুর মাথায় পট্টি বাঁধতে বাঁধতে বলে, আজ থেকে তুমি রঘুরামের স্ত্রী সিন্ধুরাও, আর এখন থেকে আমি তোমার স্বামী রঘুরামের উকিল হিসাবে প্রতিদিন তোমার সাথে দেখা করব। এটা বলে সিন্ধুকে একটা কাগজ দিয়ে বলে, সিন্ধুরাওয়ের স্টেটমেন্ট অনুযায়ী তুমি আমাকে একটা গল্প শোনাবে, আর একদিন তুমি আমাকে তোমার ধোকার মাধ্যমে তোমার বাড়িতে ডেকে আমাকে রেপ করবে। এটা শুনে সিন্ধু বলে, তুমি কি পাগল হয়ে গেলে জাবেদ? বর্মা তখন সিন্ধুকে চুপ করিয়ে বলে, এখন থেকে আমি মানিস। এখান থেকে এতটুকু বুঝে নেন, এদের অরিজিনাল নাম আফরিন ও জাভেদ, আর এরা হচ্ছে স্বামী স্ত্রী। আর যতগুলো রহস্য আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, সকল রহস্যের জোট আমি এক এক করে খুলতেছি। তো আফরিন বলে, আজ কতদিন পর তুমি আমাকে সঠিক নামে ডাকলে? জাভেদ বলে, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আবার ওইসব শুরু করো। এখানে আপনাদের জানিয়ে দিই, জাবেদের সাইকোলজিক্যালি একটা রোগ আছে। এই ধরনের রোগীরা অন্যদের পরিবারের গল্প শুনে সেই ক্যারেক্টার অনুযায়ী অভিনয় করতে ভালোবাসে। এতে তাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তাই ওই কাহিনীর স্বার্থে তাদেরকে অন্যদের নামে ও অন্যদের মতো অভিনয় করতে হয়। যেমনটা জাবেদ হয়েছিল মানিস, আর আফরিন হয়েছিল সিন্ধু। তো আফরিন জাবেদকে বলে, আজ থেকে এই পাগলামি করা বন্ধ করো। জাবেদ বলে, না আফরিন, আমি ছাড়তে পারবো না এইসব কিছু। আমি তোমাকে অনেক ভালোবাসি আফরিন। আফরিন রেগে বলে, না তুমি আমাকে ভালোবাসো না, তুমি তো শুধু তোমার পাগলামিটাকে ভালোবাসো। একদিন সিন্ধু রাতে চাচার বাড়ি থেকে ফিরে আসতেই সিন্ধুকে একজন তার বাড়ির মধ্যে টেনে নিয়ে গিয়েছিল।
আসলে জাবেদই সেই দিন রাতে তাকে টেনে নিয়ে গিয়েছিল এবং জাবেদই রঘুরামের ক্যারেক্টারে সিন্ধুকে মারছিল, আফরিনকে মারছিল। আর সেই দিন যখন জাবেদ আর আফরিন রঘুরাম সিন্ধু রায়ের অভিনয় করতে কনস্ট্রাকশন সাইডে এসেছিল, তো অভিনয়ের একটা পার্টে বর্মাকে একজন ফোন করবে, আর সেই ফোনটা সিন্ধুই বর্মাকে করে। সে ফোন করে সিন্ধুর থেকে দূরে থাকতে বলে, মানে এটাও তাদের একটা অভিনয়ের পার্ট ছিল। তো জাবেদ বলে, ওদের অভিনয়টা তো প্রায় শেষ হয়ে এসেছিল, তুমি শেষে এসে এমন কেন বলতেছো? আফরিন বলে, এসব কখনোই শেষ হবে না, কারণ কাল তুমি যখন আরেকটা মেয়ের কাহিনী পেয়ে যাবে, তখন তুমি আমাকে দিয়ে সেই অভিনয়টা করাতে বাধ্য করবে। আর আজ তো তুমি এতটাই নিচে নেমে গেছো যে তোমার বউকে দিয়ে নিজেকে ধর্ষণ করালে। তখন আমরা বুঝতে পারি এটা করাও তাদের একটা অভিনয়েরই পার্ট ছিল। কিন্তু মাঝে মাঝে যখন আফরিন আর এসব অভিনয় করতে রাজি হতো না, জাবেদ আফরিনকে মারধর করত, এক কথায় জোর করে জাবেদ আফরিনকে দিয়ে এসব অভিনয় করাতে বাধ্য করত। সিন তখন মুভির প্রথমে আসে, তখন আমরা বুঝতে পারি সেই বোরকা পরা মেয়েটা আফরিনই ছিল। যখন জাবেদ জানায় সে এই অভিনয় থেকে বের হতে পারবে না, তখন আফরিন তাকে ওই রুমে বন্ধ করে রেখে বাড়ি থেকে সকল জিনিসপত্র নিয়ে অন্য জায়গায় চলে যায়। তো পরের দিন পুলিশ টিম জাবেদের বাড়িতে এসে দেখে জাবেদ স্টোর রুমে বন্ধ পড়ে আছে। সাথে সাথে জাবেদকে হাসপাতালে পাঠানো হয়। ইন্সপেক্টর শ্রীবাস্তব সেই রুমে লকআপ দেখতে পেয়ে অনেকটাই অবাক হয়ে যায়। ইন্সপেক্টর শ্রীবাস্তব আরও অবাক হয় একটা মহিলার ফটো দেখে। তখন দেখানো হয় হাসপাতালে শ্রীবাস্তব সিন্ধুরাও নামের একটা মহিলাকে জিজ্ঞাসা করছে সেদিন কি হয়েছিল। এটাই সেই অরিজিনাল সিন্ধুরাও। এর অভিনয়ে রোল করছিল আফরিন। আর সিন্ধুরাও যখন তার সাথে ঘটে যাওয়া গল্পটা ইন্সপেক্টর শ্রীবাস্তবকে শোনাচ্ছিল, তখন জাবেদ সেই গল্পটা মন দিয়ে শুনছিল। জাবেদ আসলে একজন ডক্টর, আর জাবেদ সিন্ধুরাওকে ট্রিটমেন্ট করাচ্ছিল। আর যেহেতু জাবেদ সাইকোলজিক্যালি রোগী ছিল, তাই সিন্ধুরাওয়ের গল্পটা শুনে সে সিদ্ধান্ত নেয় সে আর আফরিন মিলে সিন্ধুরাও আর রঘুরামের রোল বাড়ির ভিতরে প্লে করবে। তাই জাবেদ ইন্সপেক্টর শ্রীবাস্তবের কাছ থেকে রঘুরামের লেখা ডায়েরিটা নেয়। শ্রীবাস্তব তখন অবাক হয়ে জাবেদকে বলে, ব্যাপারটা বুঝলাম না তো, আপনি এই কেসের বিষয়ে এতটা ইন্টারেস্টেড কেন? জাবেদ বলে, এমনিতেই স্যার। ইন্সপেক্টর শ্রীবাস্তব তখন জাবেদের বাড়িতে আফরিনের ভিডিও করা ক্যামেরাটা পায়। ইন্সপেক্টর শ্রীবাস্তব তখন দারোয়ানকে জিজ্ঞাসাবাদ করলে দারোয়ান বলে, ডক্টর জাবেদ সাহেব আজব আজব কাজ করত। সে বাড়ির ভেতরে মেয়েদের ড্রেস পরে অভিনয় করত। এমনকি একদিন সে নিজেরই ওয়াইফ আফরিনের ফটো দেখিয়ে আমাকে বলে, সিন্ধুরাও বাড়িতে আছে? আমরা এসবের কিছুই বুঝতে পারি না, জাস্ট দেখে যাই। এরপর ইন্সপেক্টর সেই মুরব্বী চাচাকে জিজ্ঞাসাবাদ করলে চাচা মিয়া বলে, জাবেদ সাহেব এক একদিন এক একজনের পোশাক পরে বাড়িতে ঢুকতো। কোনোদিন পুলিশের পোশাক পরে বাড়িতে ঢুকতো, তো আবার কোনোদিন দারোয়ানের পোশাক পরে বাড়িতে ঢুকতো। তখন আমরা বুঝতে পারি ইন্সপেক্টর শ্রীবাস্তব, দারোয়ান তারা এসে সিন্ধুরাও আফরিনের সাথে শারীরিকভাবে মিলিত হতো না, বরঞ্চ জাবেদই তার বউয়ের সাথে মিলিত হতো। আর এক একভাবে মিলিত হওয়ার এটাই কারণ, তারা তো অভিনয় করছিল। তো এরপর ইন্সপেক্টর শ্রীবাস্তব সাংবাদিককে জাবেদের বিষয়ে সকল কিছু খুলে বলে, আর মুভিটি শেষ হয়ে যায়। क्या मिलता है तुमको ये सब करके? किसी दूसरे की पत्नी के करीब जाने में जो सुख मिलता है वो तुम कभी समझ नहीं पाओगे। তো মুভিটির কাহিনী অনেকটাই জটিল ছিল, তাই আমি আমার মতো করে বুঝিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বলবো না, কারণ আপনারা তো স্মার্ট, আপনাদের বলা লাগবে না। আর হ্যাঁ, খুব শীঘ্র এই চ্যানেলে এর থেকেও 100 গুণ ভালো একটা মুভি আপলোড হতে যাচ্ছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। টেক কেয়ার, বাই।